অজন্তা গুহা ভ্রমণ কাহিনীর দ্বিতীয় পর্বের ভিডিওতে থাকবে সমস্ত গুহাগুলির বাহ্যিক ও আভ্যন্তরীণ দৃশ্য ও তার সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত ইতিহাস। অজন্তা গুহা ভ্রমণ কাহিনীর প্রথম পর্বের ভিডিওটি ইতিমধ্যেই আমার চ্যানেলে প্রকাশ পেয়েছে। তাতে আমি দেখিয়েছিলাম আপনারা কেমনভাবে অজন্তায় আসবেন, কোথায় থাকবেন ও কিভাবে এই গুহাগুলি দেখবার প্ল্যান করবেন। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বটমে অথবা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। আর এই দ্বিতীয় পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অন্যদের দেখবার জন্য শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন। তবে শুরু করা যাক দ্বিতীয় পর্বের ভিডিওটা। পশ্চিমঘাট পর্বতমালায় দাক্ষিণাত্যের মালভূমির আগ্নেয় পাহাড়ের ব্যাসাল্ট শিলা ও গ্রানাইট শিলা কেটে পাহাড়ের মধ্যেই তৈরি করা হয়েছে এই অজন্তার সুন্দর গুহাগুলি। মোটামুটি দুটি পর্বে তৈরি করা হয় এই 30টি গুহা, 1 থেকে 29 নম্বর এবং 15 এ। প্রথম ফেজে 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 100 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয় ফেজে 400 খ্রিস্টাব্দ থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত এই গুহাগুলি খোদিত করা হয়েছিল। এখানে মোট 30টি গুহার মধ্যে 5টি হল চৈত্য বা উপাসনা হল। 9 নম্বর, 10 নম্বর, 19 নম্বর, 26 নম্বর ও 29 নম্বর। অন্যগুলি হল বৌদ্ধ বিহার বা মঠ। এই গুহাগুলি বৌদ্ধ ভিক্ষুকদের উপাসনা, অধ্যয়ন এবং ধ্যানের স্থান হিসাবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। এখানে বুদ্ধের জীবনের বিভিন্ন দিককে চিত্রিত করা হয়েছে। এখানে রয়েছে প্রচুর মুরাল এবং ভাস্কর্য। 1983 সালে এই অজন্তা ও ইলোরার গুহাগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত হয়। এখানে গুহাগুলিতে যে নম্বর ব্যবহার করা হয়েছে তা তাদের চিহ্নিত করার জন্য, কিন্তু গুহাগুলি তৈরির কাল অনুযায়ী এই নাম্বারগুলি দেওয়া হয়নি। প্রথম পর্যায়ের গুহাগুলি নির্মিত হয়েছিল সাতবাহন রাজত্বকালে ও মৌর্য যুগে। সাতবাহন যুগে তৈরি হয়েছিল 9, 10, 12, 13 এবং 15 এ নম্বর গুহাগুলি, আর মৌর্য যুগে তৈরি হয়েছিল 12, 13 এবং 15। দ্বিতীয় পর্বে ভাকাটক যুগে হিন্দু সম্রাট হরিসেনের রাজত্বকালে তৈরি হয়েছিল 1 থেকে 8, 11 ও 11 থেকে 29 নম্বর গুহাগুলি এবং আগেকার গুহাগুলিকে সংস্কার করা হয়েছিল। অজন্তা গুহা দেখবার জন্য আসতে হবে মহারাষ্ট্রের জলগাঁও অথবা ভুসওয়াল অথবা ঔরঙ্গাবাদ স্টেশনে। ঔরঙ্গাবাদ থেকে অজন্তা প্রায় 100 কিলোমিটার দূরত্ব, আর জলগাঁও বা পাশের স্টেশন ভুসওয়াল থেকে দূরত্ব প্রায় 55 কিলোমিটার। ঔরঙ্গাবাদ জলগাঁও হাইওয়েতে অজন্তার নিকটবর্তী এলাকা হল ফরদাপুর। ফরদাপুর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অটোতে অথবা গাড়িতে এসে পৌঁছতে হবে এই টি জংশনে। এই টি জংশনটি হলো প্রাইভেট গাড়ির জন্য শেষ গন্তব্যস্থল। বেশ ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা এলাকা। তো এই টি জংশন থেকে আপনাদের যেতে হবে এমটিডিসির বাসে অজন্তা গুহার গেটে। বাইরের কোনো গাড়ি এখানে অ্যালাউ নয়। জনপ্রতি এই বাসে ভাড়া দিতে হবে 25 টাকা। এখান থেকে 4 কিলোমিটার দূরে বাস নিয়ে আপনাকে নামিয়ে দেবে একেবারে অজন্তার গেটে। এই টি জংশনের ঠিক পাশেই রয়েছে একটি মার্কেটিং এলাকা। এখানে সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে। আপনারা
যদি অজন্তা ঘুরে ফিরে যাওয়ার সময় কিছু উপহার আপনাদের প্রিয়জনের জন্য নিয়ে যেতে চান, তাহলে এইখানকার মার্কেট থেকে কিন্তু নিয়ে নিতে পারেন। এর পাশেই রয়েছে এমটিডিসির একটি ট্যুরিস্ট কমপ্লেক্স। আপনারা ইচ্ছা করলে এই এমটিডিসির ট্যুরিস্ট রেস্ট হাউসে থাকতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই এমটিডিসির ট্যুরিস্ট কমপ্লেক্সটি বুকিং করবার লিঙ্কটি দিয়ে দেবো। যেখানে বাস নামাবে সেই চত্বরটি কিন্তু বেশ বড়, চারিদিকে গাছপালা সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা পাহাড়ের বেস পয়েন্টে চলে এলাম। এইখান থেকেই 1 নম্বর গেটে ওঠার একটা রাস্তা আছে। যারা নিচ দিয়ে আসে, অর্থাৎ ভিউ পয়েন্ট দিয়ে না আসবেন, যারা 1 নম্বর গেটে আসতে চান তারা বাসে করে চলে আসবেন এই অজন্তা পাহাড়ের ফুটহিলে। অজন্তা পাহাড় এলাকায় কোনো বাইরের গাড়ি ঢুকতে দেওয়া হয় না, তাই 4 কিলোমিটার আগে একটা পয়েন্ট আছে যেখান থেকে বাসে করে 25 টাকা ভাড়া দিয়ে আপনাকে আসতে হবে এই অজন্তার ফুটহিলে। তারপর আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে 1 নম্বর গুহা থেকে আপনাকে 1 নম্বর গুহা থেকে দেখা শুরু করতে হবে আপ টু 26 নম্বর গুহা পর্যন্ত। এইটাই হচ্ছে সেই ফুটহিল। এখানে রেস্টুরেন্ট রয়েছে, ইচ্ছা করলে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে চার্জ লেখা আছে। ডলি করে যদি কেউ যেতে চায় 2000 টাকা চার্জ, আর পোর্টার নিলে 500 টাকা চার্জ। আমি ঢুকে গেলাম অজন্তা গুহার যে পাহাড়টা আছে তার মধ্যে ঢুকে গেলাম। এবারে আপনাদের প্রত্যেকটা গুহা ঘুরে ঘুরে দেখাবো। অনেকটা রাস্তা কিন্তু হাঁটতে হবে এই গুহা দেখতে গেলে। আমরা 8 থেকে শুরু করছি, 8 থেকে 29 পর্যন্ত আছে, কারণ আমরা উপর থেকে ভিউ পয়েন্ট থেকে নেমে বাগড়া নদীর উপর ব্রিজ ক্রস করে 8 নম্বর গুহা দিয়ে টিকিট কেটে ঢুকেছি। 8 থেকে 29 অবধি দেখব, তারপরে 1 থেকে 7 এগুলো দেখব। আপনারা যখন আসবেন এই গুহা দেখতে প্রচণ্ড অনেকটাই কিন্তু হাঁটতে হয়, সেই জন্য জলের ব্যবস্থা রাখবেন। প্রচণ্ড জল তেষ্টা পাবে, প্রচণ্ড ঘাম হবে হাঁটলে। জল পাবেন এখানে কেবলমাত্র 8 নম্বর গুহার কাছে, অন্য জায়গায় কিন্তু জল পাবেন না। ওখান থেকে জল ভরে নিতে পারেন। 8 নম্বর গুহার আশেপাশে যে জলের জায়গাটা আছে মাঝখানে কিন্তু আর কোথাও জল পাবেন না, সুতরাং জলটা ক্যারি করতে হবে। তো এখন গুহাগুলো পরপর দেখতে থাকুন খুব ভালোভাবে, আর হিস্ট্রিগুলো শুনতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই চলে এলাম কেভ নম্বর 8। এটি একটি অসমাপ্ত গুহা। দ্বিতীয় পর্যায়ের প্রথম দিকে তৈরি হয়েছিল এই গুহাটি। ল্যান্ডস্লাইডে অনেক অংশই ড্যামেজ হয়ে গেছে। অজন্তায় প্রবেশ করছি আমরা 9 নম্বর কেভে। এই 9 নম্বর এবং 10 নম্বর গুহা দুটির স্থাপত্য এবং পরিকল্পনা একেবারে ইউরোপের নির্মিত ক্যাথিড্রালের মতো। এটি একটি উপাসনা হল। এর সিলিং, দেওয়াল ও থামে অনেক ফ্রেস্কো চিত্রিত ছিল, সেগুলি অনেকাংশে নষ্ট হয়ে গেছে। 11 নম্বর, 12 নম্বর ও 13 নম্বর গুহাগুলিতে গুহার মতো সেরকম কিছু নেই। এদের অনেকগুলির কাজ অসম্পূর্ণ, অর্থাৎ পাথর খোদাই করে ভাস্কর্য ঠিক মতো করে বানানো সম্ভব হয়নি। এগুলি বৌদ্ধ ভিক্ষুকদের থাকবার জন্য ব্যবহৃত হতো। 14 নম্বর গুহাও হলো একটি অসম্পূর্ণ গুহা।
এটা হচ্ছে 15 নম্বর গুহা, ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি, কিছুটা ধ্বংস হয়ে গেছে। এছাড়া দেওয়ালে কিছু বুদ্ধের মূর্তি ছিল, এগুলো অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। ভেতরটা প্রচণ্ড ঠান্ডা, এত গরম ওয়েদার বাইরে, অথচ ভেতরে খুব ঠান্ডা, বোঝাই যাচ্ছে না বাইরের টেম্পারেচার। সাধনার যে এটা একটা পীঠস্থান ছিল, একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে, নিরিবিলি, শান্ত, দারুণ পরিবেশ। 15 নম্বর গুহায় রয়েছে একটি হল। হলের চারপাশে মোট 8টি কুঠুরি রয়েছে। এগুলি ছিল বৌদ্ধ সন্ন্যাসীদের থাকবার জায়গা। এটি হলো 16 নম্বর গুহা। এর প্রবেশপথের দুপাশে দুটি হাতির ভাস্কর্য রয়েছে। ভাকাতাক রাজবংশের রাজা হরিসেনার রাজত্বকালে 475 থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে এই গুহাটি তৈরি। এটি হলো মহাযান বুদ্ধের মনাস্ট্রি। এখানে রয়েছে জাতকের গল্পের অনেক ফ্রেস্কো বা চিত্রকলা, তবে অনেক চিত্রকলাগুলি নষ্ট হয়ে গেছে। বুদ্ধের অনেক জীবন কাহিনী ভাস্কর্য রূপে এখানে খোদিত রয়েছে। এটি হলো 17 নম্বর গুহা। এটি 16 নম্বর গুহার পাশে অবস্থিত। এটি একটি বৌদ্ধ বিহার। এর মধ্যে অনেক ভালো ভালো পেইন্টিং ছিল, কিন্তু তা অধিকাংশই নষ্ট হয়ে গেছে। 16 নম্বর গুহার মতো এখানেও বুদ্ধের জীবন কাহিনী বিভিন্ন ভাস্কর্য পেইন্টিং রূপে এখানে তুলে ধরা হয়েছে। জাতকের গল্পের কাহিনী খোদিত আছে এই গুহায়। ভিতরে রয়েছে বড় উপাসনা হল। প্রায় 4000 বর্গফুট এলাকা নিয়ে বিস্তৃত এই গুহাটি। এখানে রয়েছে 20টি পিলার। 17 নম্বর গুহার বিশেষত্ব হলো এই গুহার দেওয়ালে রাজা উপেন্দ্রগুপ্তের বেশ কিছু শিলালিপি খোদিত রয়েছে। 18 নম্বর গুহায় বিশেষ কিছু নেই, তবে 19 নম্বর গুহাটি বিখ্যাত। এটি একটি চৈত্য গুহা বা উপাসনা হল। দুপাশে সারি সারিভাবে বিস্তৃত 15টি পিলার, তার উপর দাঁড়িয়ে আছে গুহাটির ধনুকাকৃতি ছাদ। পিলারগুলিতে অসাধারণ কারুকার্য খচিত বুদ্ধের নানা রকম মূর্তি রয়েছে এর দেওয়ালে। মহারাষ্ট্রের কারলা কেবের মতোই তৈরি হয়েছে 2য় শতকের এই গুহাটি। এরপর চলে এলাম 20 নম্বর গুহায়। এটিও একটি উপাসনা গৃহ। এটি 5ম শতকে রাজা উপেন্দ্রগুপ্তর আমলে তৈরি। এই বৌদ্ধ বিহারের মধ্যে রয়েছে একটি গর্ভগৃহ। সন্ন্যাসীদের বিভিন্ন কক্ষ ও কক্ষের উপরে বুদ্ধের
মূর্তি খোদাই করা। এই গুহায় রয়েছে বেশ কিছু ব্রাহ্মী লিপি, এছাড়া রয়েছে বুদ্ধের বিভিন্ন ভঙ্গিতে তৈরি ভাস্কর্য। এটা হলো 21 নম্বর গুহা। নাম্বার প্লেটটা নেই, দেখা যাক ভিতরে ঢুকে। তেইশ নম্বর গুহা। এটা পিলারে রয়েছে অসম্ভব সুন্দর সব কারুকার্য, সবই এই অজন্তার পাহাড়ের পাথর কেটে তৈরি, ভাবাই যায় না। আলাদা আলাদা কোনো টুকরো নেই এখানে, সবই রক কাট করা টেম্পল। দেখি ভেতরে কিছু আছে কিনা। পিলারের কারুকার্যগুলোই অসাধারণ এর। এটা হলো 24 নম্বর কেভ। এই কেভের পাথরগুলোর রংটা একটু লালচে টাইপের, একটু অন্য ধরনের কালার। এটাও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এর ভিতরে কোনো লাইট দেওয়া নেই। একটা বুদ্ধের মূর্তি আছে, কিছুটা অংশ ভেঙে গেছে। গুহার ভেতরটা ইনকমপ্লিট, এই গুহাটা ইনকমপ্লিট গুহা। বেশ কিছু গুহা রয়েছে ভাঙাচোরা। No. 26 নম্বর গুহাটিও হলো একটি উপাসনা গৃহ। এটি 19 নম্বর গুহার মতোই, তবে এর ভাস্কর্যগুলি আরও নিখুঁত এবং সুন্দর। এই গুহার কাজটি 5ম শতকের শেষে হয়। এটি একটি বড় হল, দুপাশে সারি সারি থামের উপরে আর্চের আকারে সাজানো রয়েছে এর সিলিং বা ছাদ। এটি দৈর্ঘ্যে 25.3 মিটার এবং প্রস্থে 11.5 মিটার। ভিতরের দেওয়ালে রয়েছে অসাধারণ সব কারুকার্য। বুদ্ধের শায়িত একটি মূর্তি রয়েছে এখানে, যেটি সত্যিই দর্শকদের নজর কাড়ে। আপনারা অজন্তা এলে এই বুদ্ধের শায়িত মূর্তিটি দেখতে ভুলবেন না। এটি 26 নম্বর গুহায় রয়েছে। 8 থেকে 29-এর মধ্যে 13 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 26 নম্বর গুহাগুলি অবশ্যই দেখবেন। এতক্ষণ আমরা 8 থেকে 26 অবধি গুহাগুলো দেখলাম। অসাধারণ সব গুহা, আপনারা ডেসক্রিপশান পেয়েছেন। তো এবারে আমরা
7 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ আমরা যেহেতু উপর থেকে ভিউ পয়েন্ট থেকে নেমেছিলাম 8 নম্বর গুহার ওখানে গেট দিয়ে ঢুকেছিলাম, ঢুকে পিছনে চলে গিয়েছিলাম। এবারে সামনের দিকে আমরা 1 পর্যন্ত যাব। এখানে বলা হয় যে 30টা গুহা আছে, কিন্তু ভিজিটরদের জন্য খোলা আছে 26 নম্বর পর্যন্ত। বাদবাকি গুহাগুলো কিন্তু ভিজিটরদের জন্য খোলা নেই। তো আপনারা এখন বাদবাকি গুহাগুলো দেখুন, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই ভালো ভালো ভিডিওর খবর পাওয়ার জন্য। তো দেখতে থাকুন অজন্তার গুহা চিত্র। এবারে চলে এলাম 7 নম্বর গুহার সামনে। সামনেই রয়েছে বারান্দা। বারান্দার দেওয়ালে খোদিত আছে নানা ভঙ্গিতে বুদ্ধের মূর্তি। বারান্দা দিয়ে ভিতরে প্রবেশ করলে সামনে একটি ছোট্ট বুদ্ধের মন্দির ও গর্ভগৃহে বৃহৎ আকারের একটি বুদ্ধ মূর্তি। এরপর 6 নম্বর গুহা। এটিও একটি বুদ্ধের মন্দির। দেখে অবাক হতে হয় কিভাবে পাথর কেটে কেটে পিলারের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে এই গুহার ছাদকে। এই গুহার শেষ প্রান্তে রয়েছে পদ্মাসনে উপবিষ্ট বুদ্ধের বিশাল আকারের একটি মূর্তি। এই গুহাটি দ্বিতল বিশিষ্ট গুহা। এবার আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। বেশ খাড়া সিঁড়ি, খুব সাবধানে উঠতে হবে। চলে এলাম দোতলার বারান্দায়। দোতলার বারান্দার পিলারগুলিতে অসাধারণ কারুকার্য রয়েছে। এই বারান্দা থেকে বাইরের দৃশ্য দেখা যায়। সামনে রয়েছে বাগড়া নদী এবং তার উপর দিয়ে একটি পারাপারের ব্রিজ। পাহাড়, নদী, ব্রিজ সব মিলিয়ে একটা অসাধারণ ল্যান্ডস্কেপ। ভিতরে রয়েছে অনেকগুলো কুঠুরি এবং সেই কুঠুরিতে বিভিন্ন ধরনের মূর্তি। তাদের ভাস্কর্য দেখে সত্যি অবাক হতে হয়। এরপর 4 নম্বর গুহা। এই গুহার প্রবেশদ্বারের দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের ভাস্কর্য। এই ভাস্কর্যগুলির শিল্প নৈপুণ্য দর্শকদের অবাক করে। এর ভেতরে রয়েছে একটি উপাসনা গৃহ এবং এর দেওয়ালের কুঠুরিতে রয়েছে বিভিন্ন আকৃতির বুদ্ধ মূর্তি। অজন্তা কেভ দেখার জন্য ঢুকলে একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ অনেকটা ঘুরে ঘুরে দেখতে হবে। প্রায় 25-26টা কেভ আছে, যদিও কতগুলো বিশেষ বিশেষ কেভ আছে যেগুলো আমি উল্লেখ করে দেবো, যেগুলো খুব ভালো, কিন্তু সবগুলোতে একটু উকি তো মারতে হবে না। সুতরাং 3-4 ঘন্টা তো টাইম লেগেই যাবে, হাতে সময় নিয়ে আসবেন। তা গুহাগুলো দেখতে দেখতে একটা খুব খারাপ লাগলো যে প্রত্যেকটা গুহায় যে সমস্ত সরকারি কেয়ারটেকার রয়েছে তারা আলাদাভাবে দর্শকদেরকে বুঝিয়ে দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছে। এখানে আলাদা গাইডের ব্যবস্থা রয়েছে, কিন্তু তারা এরকমভাবে করছে, এটা খুবই খারাপ লাগছে।
প্রতিটা গুহায় যদি আপনাকে এইভাবে ডিস্টার্ব করে যে সাউন্ড শোনাবো, চকমকি পাথর দেখাবো, এই সমস্ত ইতিহাস বলবো, আপনার কাছ থেকে পয়সা নেবে, এগুলো ঠিক আমার কাছে এটা খুব ভালো লাগলো না, বেদনাদায়ক লাগলো। যাই হোক, কিছু কি আর করা যাবে, যেরকম চলছে আর কি। তো সেটাই বলছিলাম যে সময় নিয়ে আসবেন আর আপনাদের জলের একটা ব্যবস্থা সব সময় রাখবেন। কিন্তু এবার আমরা লাস্ট আর দুটো গুহা বাকি আছে, দুটো কেপ বাকি আছে, আর 2 নম্বর আর 1 নম্বর এটা দেখে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাব। দু নম্বর গুহার দেওয়াল, ছাদ এবং স্তম্ভগুলিতে খোদিত ভাস্কর্যগুলি অসাধারণ। এটি 475 থেকে 477 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়। এই গুহার স্তম্ভগুলি খুব সুন্দর নকশা দ্বারা তৈরি। এক নম্বর গুহা 5ম শতাব্দীতে তৈরি। এই গুহার স্তম্ভগুলিতে নানা রকমের ভাস্কর্য রয়েছে। এটি আমাদের শেষ দর্শনীয় গুহা। এই গুহাটি দেখে আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। আপনারা 1 নম্বর গুহা দিয়ে শুরু করলে এটাই হবে আপনাদের প্রথম গুহা।